নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি প্রতিভা বসুর লেখা রহস্য গল্প হীরের আংটি। দরজা খুলে সন্দীপ খুশির গলায় বলে উঠল, এই তো বিকাশ মামা এসে গেছেন। কি হয়েছিল, এতদিন আসেননি কেন? মা তো ভেবে অস্থির। ভালো আছেন তো? তোরা সব ভালো তো? বিকাশ মামা ঘরে ঢুকে এলেন। বসার ঘরে নিয়ে বসাতে সন্দীপ বলল, আমরা সবাই ভালো। আপনার ভক্ত হনুমানটি তো একজোড়া নতুন তাস কিনে বসে আছে। কবে তার মামা দাদু এসে তাদের ম্যাজিক শেখাবে। কোথায় এসে? এবার তার ক্লাস 10 হলো, নতুন ক্লাসে উঠেছে, নতুন বই কেনা হয়েছে, মহা উত্তেজিত। দাঁড়ান, ডাকছি। ডাকার আগেই ভক্ত হনুমান হাজির। তুমি এসেছো মামা দাদু? তুমি আমাকে সেদিন যে দুটো খেলা শিখিয়ে দিয়ে গিয়েছিলে, সে দুটো দেখিয়ে আমি তো সারা স্কুলে নাম করে ফেলেছি। আজ আরো দুটো শিখিয়ে দিয়ে যেতে হবে, নইলে আমার আর মান থাকছে না। নিশ্চয়ই শিখিয়ে দেব। তোমার দিদা কোথায়? তাকে ডাকো আগে। বিকাশ মামা সন্দীপের আত্মীয় মামা, কিন্তু নিজের মামার মতোই। হৈমন্তী দেবী নিজের ভাইয়ের সঙ্গে এই ভাইয়ের কোনো তফাৎ করেন না, বরং এই ভাইয়ের সঙ্গে বেশি দেখাশোনা হয় বলে সম্পর্কও নিকটতর। ইনি থাকেন কলকাতা থেকে 2 ঘন্টা দূরের পথ, লক্ষ্মী গঙ্গাপুর। টানা বাসে চলে আসেন। সপ্তাহে 2 দিন তো আসেনি, আবার বিপদে আপদে বুদ্ধি পরামর্শ নিতে ছুটে আসেন। এবার এলেন প্রায় 17-18 দিন বাদে। হৈমন্তী দেবী এসে বলেন, কি রে, কি হয়েছিল তোর? এতদিন আসিসনি কেন? আমি তো ভাবছিলাম আমিই চলে যাই অন্তুকে নিয়ে। গেলে না কেন? খুব ভালো হতো। বড় অশান্তি চলছে বাড়িতে। কেন, কি হয়েছে? আমাদের নীলকান্তমণির আংটিটা হারিয়ে গেছে। সে কি? হৈমন্তী দেবী চমকে গেলেন। তোদের 200 বছরের পুরানো আংটি 14 পুরুষ ধরে তোরা এই নীলা ব্যবহার করে আসছিস। কি দামি পাথর! এই হিরে এখন তুই পাবি কোথায়? কেমন করে হারালো? সেটাই তো রহস্য। তোমার বাড়িতে যেদিন শেষ এলাম, সেদিন তো তোর আঙুলে ছিল ওটা। সবাই দেখলো কত বড় একটা মার্বেলের মতো হিরে কি ঝিলিক দিচ্ছিল। দুঃখিত স্বরে বিকাশ মামা বললেন, মিউজিয়াম থেকে লোক এসেছিল ওটা নেবার জন্য। একটা সাংঘাতিক দামের অফার দিয়েছিল ওটা নেবার জন্য, কিন্তু ওটার দাম তো টাকায় হয় না। ওটা ধারণ করলে আমরা তার চেয়ে অনেক বড় সৌভাগ্যকে ধরে রাখতে পারি। সবসময় ব্যবহার করি না, নানা কারণে কিছুদিন যাবৎ ওটা ধারণ করেছিলাম। গেল, আর যেতে যেতেই 2টি দুর্ঘটনা। কি? বোম্বেতে ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঈশ্বরের দয়ায় প্রাণে বেঁচেছে। হয়ওনি কিছু, তবে 7 দিন হাসপাতালে থাকতে হয়েছে। আবার এদিকে সেই রাত্রেই শুভ্র একেবারে বিধ্বস্ত বাড়ি ফিরল। জামা ছেঁড়া, হাতে রক্ত, খেলার মাঠ থেকে কারা ডেকে নিয়ে গিয়ে নির্জন রাস্তায় খুব মেরেছে। তোমার ভাতৃবধূ তো প্রায় শয্যা নিয়েছেন। তুমি একবার যাবে আমার ওখানে? তুমি 2-1 দিন থেকে এলে বাড়ির আবহাওয়াটা অন্তত একটু হালকা হবে। হৈমন্তী বললেন, নিশ্চয়ই যাব। তুই পুলিশে খবর দিয়েছিস তো? যা করার সব করেছি। কর্তাদের দরজায় ঘুরে ঘুরে পায়ের দড়িও ছিঁড়ে ফেলেছি। কিছু হবে বলে মনে হচ্ছে না। তুই সীতেশকে চিনিস? তোর জামাইবাবুর বন্ধুর ছেলে সীতেশ বর্মন। ঠিক মনে পড়ছে না। ডিটেকটিভ ডিপার্টমেন্টে বেশ হোমরা চোমরা লোক। হঠাৎ হঠাৎ আসে আমার সঙ্গে দেখা করতে। আচ্ছা দাঁড়া, আমি তাকে একটা ফোন করি।
করলেন, পেলেনও। কিন্তু তখনই কলকাতার বাইরে কোথায় কোন ষড়যন্ত্র মামলার আসামিকে ধরতে যাচ্ছে বলে 2 দিন বাদে আসবে বলল। লক্ষ্মীগঙ্গাপুর জায়গাটা খুব সুন্দর, একেবারে গঙ্গার ধারে। বিকাশ মামার বাড়িটাও খুব সুন্দর, 1 তলা ছোট বাড়ি। এটা তিনি পরিবার থেকে আলাদা হয়ে নিজে করে নিয়েছেন। পূর্বপুরুষেরা কিঞ্চিত তালুক মুলুকের অধিকারী ছিল বলেই এদের খেতাব তালুকদার। এখন তার বিশেষ কিছুই নেই, যে যার করে কমেই খায়। বাড়িঘর জমি জমাও সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে। বিকাশ তালুকদার ব্যবসা করেন, ব্যক্তিগতভাবে বেশ সচ্ছল। একটি মাত্র ছেলে, সেও বেশ উপযুক্ত, বোম্বেতে থাকে। বাড়িতে এখন তিনি, তার স্ত্রী আর তার ভাগ্নে শুভ্র ছাড়া কেউ নেই। শুভ্র জন্ম থেকেই মামা মামির কাছে মানুষ হয়েছে। শুভ্র পেটে থাকতেই তার বাবা মারা যায়। মা মারা যায় তার যখন 3 বছর বয়স। মামা মামি তার মা বাবা। মামা মামিরও সেই নয়নমণি, তাদের নিঃসঙ্গ জীবনের অবলম্বন। হৈমন্তী দেবী পরের দিন সকালে উঠেই চলে এসেছেন এখানে। অন্তুও সঙ্গে এসেছে। অন্তু এখন ছোট নেই, রীতিমতো ক্লাস 10-এর ছাত্র। প্রায় 6 ফুট লম্বা, বুদ্ধি তীক্ষ্ণ, দেখতে সুন্দর। ঠিক ছিল বন্ধুদের সঙ্গে দীঘা যাবে 2 দিনের জন্য, কিন্তু তা না গিয়ে দিদা বলা মাত্রই চলে এলো এখানে। দিদা বলা মাত্রই এলো বলে যে সে এখন আগের মতোই দিদা ছাড়া চোখে অন্ধকার দেখে তা নয়। এখন তার অন্য জীবন, অন্য মন, অন্য আড্ডা। এখন আর গোয়েন্দা গল্পের পোকা নেই, অনেক জরুরি বই পড়ে ফেলেছে। একটি হাতে লেখা পত্রিকা বার করেছে, যার নাম নতুন তরুণ। একটা গল্পও লিখেছে। তবু যে এলো তার কারণ কয়েকটা ম্যাজিক শেখা তার বিশেষ দরকার। নীলাচুরি যাবার ব্যাপারটা কৌতূহলোদ্দীপক। ঠাট্টা করে মামা দাদু বললেন, এই যে আমাদের খুদের ডিটেকটিভটি এসে গেছে, আর ভয় নেই। শুভ্র, বাড়িটাড়ি ভালো করে ঘুরিয়ে দেখাও, ঠিক বার করে দেবে। এই কথায় অন্তু লজ্জিত হলো। ছেলেবেলায় কবে কি করেছে তাই নিয়ে এখনো সবাই কেবল ঠাট্টা করে। শুভ্রতার সঙ্গে সব সে ঘুরে দেখতে বেরোলো ঠিকই, কিন্তু বাড়িটা ঘুরে দেখতে নয়, পাড়াটা। গঙ্গার ধারে গিয়ে বটগাছতলায় বসতে ভীষণ ভালো লাগলো। শুভ্র ফুটবল খেলায় বেশ পটু, অন্তু যা একদম পারে না। সেজন্য সে বরাবরই শুভ্রতার ভক্ত। শুভ্রতা ওর চেয়ে 5-6 বছরের বড়, সদ্য 12 ক্লাস পাস করেছে। স্থানীয় কলেজেই এখন বিএ ক্লাসের ছাত্র। উদার গলায় শুভ্র বলল, গঙ্গার জলের দিকে তাকালেই আমার কি ইচ্ছে করে জানিস? কি? মনে হয় এক ডুবে 7 সমুদ্র 13 নদী পার হয়ে একেবারে সেখানে চলে যাই। অন্তু ভাবল শুভ্রতা বুঝি মৃত্যুর কথা বলছে। হেসে বলল, এত দুঃখ তোমার, কি যে একেবারে সেইখানে চলে যাবে? শুভ্র বলল, দুঃখ না হোক, সুখী বাকি। বাড়ির যা হাল হয়েছে আংটি হারিয়ে, সে তো হবেই। ওরকম একটা দুষ্প্রাপ্য নীলা, তার উপরে কতকালের পুরানো স্মৃতি। আমারও খুব কষ্ট হচ্ছে। আমারও তা হয়নি তা নয়, আমি 7 সমুদ্র 13 নদী পার করে আমেরিকা যেতে চাই। এখানকার কোনো কিছুই আমার ভাল লাগে না। ও, তুমি আমেরিকা যেতে চাও? আমি অন্যরকম ভেবেছিলাম। বেশ তো, এখন তো ওখানে যাওয়া খুব সহজ। সহজ না, টাকাটা কে দেবে চাদু? স্যাট দিলে না কেন? ভালো করে পাস করলে হয়তো একটা স্কলারশিপ পেয়ে যেতে। বাদ বাকি খরচ মামা দাদু দিতেন। আমি পাবো স্কলারশিপ? হাসতে হাসতে মরে গেল শুভ্র। আমি কবার ফেল করেছি জানিস? তবু বামনি আর মামা বাবু আমাকে পড়াবে বলে, বিয়েটা অন্তত পাস কর, নইলে তো কোনো চাকরিই পাবি না। আমি যেন চাকরির জন্য অস্থির। চাকরি করে কেউ কখনো বড়লোক হয় না। অন্তু প্রসঙ্গ বদলে বলল, পুলিশ কি বলে? পাথরটা ওরা বার করতে পারবে তোমার কি মনে হয়? দূর দূর, ওরা কি সবকিছু পারে নাকি? কোনোদিনই শুনেছিস? অত সহজ নয়। সেদিন পুলিশের লোকজন এসে কত রঙ্গ দেখালো, এদিকে কাজ হলো না কিছুই। কাল তো সীতেশ বর্মন আসবেন। আরে আসুক, সব বর্মনকেই আমার দেখা আছে। পাথরটা হেভি দামি, মিউজিয়াম পিস। মিউজিয়ামের লোক 1 লক্ষ টাকায় কিনতে চায়। মামা বাবুটা এমন বোকা, বলে যে টাকা দিয়ে আমার কি হবে?
আরে বাবা, টাকা দিয়ে কি না হবে শুনি? টাকা দিয়েই তো সব হয়। বাড়ি হয়, গাড়ি হয়, সুন্দরী বউ হয়, ইচ্ছে করলেই আমেরিকা যাওয়া যায়। অন্তু হেসে ফেলল। তোমার খুব আমেরিকা যাওয়ার শখ না? দারুণ। জানিস, ওখানে গেলে কত ফুর্তি, কত মজা, কত টাকা, কত নাইট ক্লাব। একবার যদি যেতে পারি না, ওই আংটি আঙুলে আটকে বসে কি হবে? মামাবাবুর পরে মামাবাবুর ছেলে পাবে, এই তো। অন্তু বলল, তা কেন? তোমাকেও দিতে পারেন, তুমিও তো ছেলে। মামি দিদা বোধ হয় বাবলুদার চেয়ে তোমাকেই বেশি ভালোবাসে। পাগল! আরে বাবা, ছেলে আর ভাগ্নে কখনো সমান হয়? তার উপরে বংশানুক্রমে তো আসতে হবে ওটাকে। মামি দিদা ভাবছেন ওই নীলাটা হারিয়েছে বলেই তুমি সেদিন মার খেয়েছ। ধুৎ, যত সব বাজে সংস্কার। তবে এতদিন কখনো মার খেলে না, সেদিনই বা খেলে কেন? চেষ্টা চলছে অনেকদিন থেকে, বুঝলি? সুযোগ পাইনি। সেদিন সদ্য সদ্য জিতেছি, গুন্ডাগুলো ধরে ফেললো। মাঝখান থেকে সুন্দর জামাটা আমার ছিঁড়ে গেল। কি সুন্দর বেলকুনি বোতাম ছিল, একেবারে জবা ফুল রঙের সিল্কের জামা, কত দাম! এই সেদিন জন্মদিনে মামনি করিয়ে দিলেন। মাত্র তো একটা বোতামই ছিঁড়ে পড়ে গেছে, পকেটটাই মাত্র ছিঁড়েছে। বুক পকেটের দরকার কি তোমার? ওটা ঠিক সারিয়ে নিতে পারবে। চলো এবার বাড়ি যাই, সন্ধে হলো। চলো। দুজনেই উঠে হাঁটতে লাগলো বাড়ির দিকে। পরের দিন রোববার বেলা 10টা নাগাদ এসে পৌঁছে গেল সীতেশ। ছুটির দিনে এই আউটিংয়ের আমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়েছে। হৈমন্তী একটা চিঠি লিখে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা, গঙ্গা একেবারে বাড়ির পাশ দিয়ে বয়ে যায়। এখানে এসেই একটা দিন কাটিয়ে যাও, খুব ভালো লাগবে। এটা আমার ভাইয়ের বাড়ি। এখানে এসে যা খাবে সে কথা না লিখলেও চলে। তোমার জন্য ইলিশ মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আমি, যা তুমি সবচাইতে বেশি ভালোবাসো। আর যে জরুরি কথাটা তোমাকে বলবো সেটা এখানে এলে জানতে পারবে। লক্ষ্মীগঙ্গাপুরে পৌঁছে সীতেশ চিঠিটায় আর একবার চোখ বুলালো, ডিরেকশন দেখে নিল। তারপর তার ফিয়েট গাড়ি এসে থামল বিশাল তালুকদারের বাড়ির দরজায়। বলাই বাহুল্য, কাকিমার হাতের পছন্দসই রান্না খেয়ে খুবই খুশি হলো। বাড়ির লোকজনদেরও খুব ভালো লাগলো। তারপর আসল কথাটা শুনল। বিকাশবাবু বললেন, পুলিশের লোক 2 দিন এসে ঘুরে ফিরে দেখে গেছে এসব। হৈমন্তী বললেন, তুমি যদি তোমার অফিসারদের একটু মনোযোগ দিতে বলো, আমার মনে হয় তাতে অনেক বেশি কাজ হবে। চিন্তা করে বলল, আচ্ছা, মিউজিয়ামের ভদ্রলোক যখন পাথরটার বিষয়ে দাম বলছিলেন, তখন কি ঘরে কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল? বিকাশ বললেন, না বোধহয়। শুভ্র কলেজে চলে গেছে, আর পঞ্চানন তো সে সময় রান্নাঘরে ছিল। পঞ্চাননকে? আমার মা বাবার আমলের পুরানো রান্নার লোক। সেছাড়া আপনাদের আর কোনো কাজের লোক আছে? আছে, ঠিকে আকাশির মা, সুরিপাড়া বস্তিতে থাকে। কত দূর? খুব দূর নয়, জায়গাটাই বা কতটুকু। ওর কে আছে? স্বামী নেই, মেয়ে জামাই আছে, তারাও ওই বস্তিতেই থাকে। যখন দেখলেন আংটিটা নেই, আপনার স্ত্রী তখন বাড়ি ছিলেন না? না। ভাগ্নেও নয়? না। ওরা ফিরলেন কখন? স্ত্রী 8টার সময় ফিরলেন, শুভ্র 9:30টায়। কখন বেরিয়েছিলেন ওরা? শুভ্র বেরিয়েছিল 3:30তে। ওদের ক্লাবে সেদিন একটা টি পার্টি ছিল। স্ত্রী বেরিয়েছিলেন তার খানিক বাদে, ওর এক বন্ধুর বাড়ি। তারপর? ওরা বেরিয়ে গেলে দরজা বন্ধ করে আমি শুয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। উঠে দেখি প্রায় অন্ধকার। 7টা 7:30 নাগাদ আমার এক জায়গায় যাওয়ার ছিল, দৌড়ে স্নান করতে গেলাম। যাবার আগে খাবার টেবিলের উপর ঘড়িটা আর আংটিটা খুলে রেখে গেলাম। আপনি তো খাবার ঘরটা দেখলেন, সঙ্গেই বাথরুম, আর একটা দরজা আছে পাশের পিছনে উঠোনে যাবার জন্য। সেখানে টিউবওয়েল আছে, ওরা বাসন কোসন মাজে। উঁচু দেওয়ালে ঘেরা, দরজা বন্ধ ছিল, জানালাটা খোলা ছিল। এই সময় বিকাশ তালুকদারের স্ত্রী উষা বললেন, আমাদের কাজের লোকেরা কিন্তু খুব ভালো, ওদের আমরা সন্দেহ করি না। তাছাড়া পঞ্চানন আংটি হারাবার 4 দিন আগে দেশে গেছে। আকাশির মা ওসব খেয়াল টেয়াল করে না। শুভ্র বলল,
না মামনি, আকাশীর মা কিন্তু বেশ চালাক। যেদিন থেকে মিউজিয়ামের লোক এসে আংটিটার দাম বলে গেছে আর তোমরা তাই নিয়ে কথা বলছো, আকাশীর মা কিন্তু বেশ মনোযোগ দিয়ে শুনেছে। যাই হোক, ভাববেন না, আমি যথাসাধ্য করব। কোনো রকম ক্লু পাওয়া গেলে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঠিক লোকটিকে ধরে ফেলতে পারবে। তা যখন পাইনি, পুলিশকে তখন যতটুকু পেলাম ততটুকু ধরেই এগোতে হবে। তাই হলো, গ্রাম থেকে ধরে নিয়ে যাওয়া হলো পঞ্চাননকে। আকাশীর মাকেও ধরা হলো। শেষে বস্তি তোলপাড় করে সেখানেই ধরা পড়ল চোর, বাতাসির নিতাই চরণ। নিতান্ত গোবেচারা ভালো মানুষ ছাড়া আর কিছুই দেখে মনে হয় না। তার ঘর সার্চ করে চোরাই কারবারের অনেক প্রমাণ মিলল। বিকাশ তালুকদারের বাড়ির একটা বড় রূপোর থালাও পাওয়া গেল। তাদের শিগগিরই এই বস্তি থেকে অন্য বস্তিতে চলে যাওয়ার কথা ছিল। চলে গেলে আর ধরা যেত না। প্রথমে কিছুতেই স্বীকার করতে চায়নি, বলেছে এসব জিনিস যে কি করে কখন ঘরে এলো সে জানে না, এসবের সঙ্গে তার কোনো যোগ নেই। শেষে মারতে মারতে যখন মুখ দিয়ে রক্ত বার করে ফেললো তখন চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি চোর, আমি চোর, আমাকে মেরে ফেলো। শুধু আংটিটা কি করেছে সেটা কিছুতেই বলল না, পাগলের ভান করছে। উষা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। শেষে নিতাই। যাকে তিনি চূড়ান্ত ভালো মানুষ বলে জানেন, যার কাছ থেকে তিনি প্রত্যহ সবচেয়ে টাটকা, সবচেয়ে সস্তা সবজি রাখেন। অন্তু হঠাৎ ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। দিদা, তুমি এক্ষুনি কাকাকে ফোন করো, বলো কোনো প্রমাণ না পেয়ে এভাবে কাউকে মারা কখনোই উচিত নয়, এরকম আইন নেই। সে কাঁপছিল। তার অবস্থা দেখে হৈমন্তী দেবী ভয় পেয়ে গিয়ে বললেন, ঠিক আছে চল, আমরা এক্ষুনি কলকাতা চলে যাই, ওখানে গিয়ে ফোন করি। শুভ্র অন্তুকে জড়িয়ে ধরল। তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? না না, এ হতে পারে না, হতে পারে না। প্রবল বেগে মাথা নাড়ল সে। হৈমন্তীর ইঙ্গিতেই শুভ্র তাকে নিয়ে নিজের ঘরে চলে গেল। শান্ত করতে চেষ্টা করে বলল, অন্যায় করলে তো তাকে সাজা পেতেই হবে অন্তু। নিজের মুখে স্বীকার করেছে সে চোর, তার ঘর থেকে তার প্রমাণ বেরিয়েছে। মিথ্যে কথা, সাজানো কথা। যে চোর সে ওকে ওভাবে চোর সাজিয়েছে। তবে কে চোর? শুভ্রদা, আমি তোমাকে ভালোবাসি। অন্তুর গলা ভেঙে গেল। শুভ্র বলল, সেটা কি নতুন কথা? আমিও তো তাকে ভালোবাসি। সেজন্যই বলছি, হয়েছে হয়েছে, বিনা অপরাধে মানুষগুলোকে আর তুমি শাস্তি দিও না। মার খেতে খেতে লোকটা পাগল হয়ে গেল, এখনো তুমি চুপ করে থাকবে? মানে? শুভ্র ছিটকে উঠে দাঁড়ালো। অন্তু বলল, শোনো শুভ্রদা, আমি বলবো আমি খুঁজে পেয়েছি, কেউ কিচ্ছু জানবে না। কি বলতে চাইছিস তুই? তুমি তা বুঝেছো, তার মানে তুই আমাকে চোর বলছিস? শুভ্র দাঁতে দাঁত পিষল, বড় বড় নিঃশ্বাস নিল। তার ফর্সা রং লাল টকটকে হয়ে গেল। অন্তু তেমনই স্বরে বলল, তুমি ওটা আমাকে দিয়ে দাও, আমি যেভাবে পারি তোমাকে রক্ষা করব। আমার দিদা সব ঠিক করে দেবেন। কি প্রমাণ তুই পেয়েছিস যে এরকম একটা ভয়ঙ্কর গর্হিত অপবাদ দিয়ে আমাকে অপমান করছিস? কি বলবি তুই? পাজি ছেলে, তোর এত বড় স্পর্ধা! আমি প্রমাণ পেয়েছি। কি প্রমাণ পেয়েছিস তুই? আমি তোমাদের বাড়িটা খুব ভালো করে একদিন খুঁজেছি। 3টে জিনিস চোখে পড়েছে আমার। 1, তোমাদের খাবার ঘরের জানলার তলায় নর্দমার মধ্যে একটা বাঁকানো লোহা, যেরকম বাঁকানো লোহা দিয়ে কয়লার উনুন খোঁচায়। 2, উঠোনের ঘেরাও করা উঁচু দেওয়ালের মাথায় কোণার দিকে একটা পেরেকের মাথার সঙ্গে প্রায় মিশে বৃষ্টিতে ভিজে নেতিয়ে আটকে থাকা এইটুকু একটা লাল সিল্কের টুকরো। 3, ঠিক তার নিচেই মাটিতে কাদায় মাখামাখি হয়ে থাকা একটা ছোট্ট বেলকুড়ি বোতাম। এই তোর প্রমাণ? হ্যাঁ, এই আমার প্রমাণ, আর আমার আন্দাজ এবং দিন কতক ধরে তোমাকে স্টাডি করা। কি স্টাডি করেছিস তুই আমাকে? জানিস
তোর এই মিথ্যে কথা বলার জন্য আমি লোক লাগিয়ে মেরে তোর হাড় গুঁড়ো করে দিতে পারি? না পারো না, আমি বলছি। মামা দাদু যখন তার ঘড়ি আংটি খুলে খাবার টেবিলের উপর রেখে বাথরুমে গেলেন, তুমি তক্ষুনি ফিরে এসে পিছনের দেওয়াল টপকে বাড়ি ঢুকলে। তুমি লেখাপড়া করো না এবং নানা রকম বাজে সংসর্গে মেশো বলে মামা দাদুর কড়া অর্ডার ছিল 6টার মধ্যে খেলাধুলো সেরে বাড়ি এসে তোমাকে পড়তে বসতে হবে। তুমি প্রায়ই এরকম দেরি করে এসে দেওয়াল টপকে ভেতরে ঢোকো। পিছনের দরজাটা সাধারণত খোলাই থাকে। নিঃশব্দে ঢুকে নিজের ঘরে গিয়ে ভালো ছেলের মতো বই মুখে বসে থাকো। মামি দিদাও তোমাকে এ বিষয়ে আস্কারা দেন মামার বকুনি থেকে রক্ষা করার জন্য, কিন্তু সেদিনও তাই করেছিলে। তুমি ভাবোনি দরজাটা বন্ধ থাকবে, মামি দিদার বদলে মামা দাদু বাড়িতে থাকবেন, তাই দরজায় টোকা না দিয়ে জানালায় উঁকি মারলে। উঁকি মেরেই আংটিটা চোখে পড়লো তোমার। তার আগে পর্যন্ত কিছুই ভাবোনি, কিন্তু আংটি দেখেই তোমার মনে হলো এই তো তোমার আমেরিকা যাবার পাথেও। এখন যদি নিয়ে পালাতে পারি, কে ধরবে আমাকে? সঙ্গে সঙ্গে হাত বাড়ালে, হাতে পেলে না, ওই কয়লার উনুন খোঁচাটা দিয়ে টেনে নিলে। তারপর ওটা নর্দমার মধ্যে ফেলে দিয়ে যখন আবার তাড়াহুড়ো করে দেয়াল টপকাতে যাচ্ছ, তখনই পেরেকটায় লেগে তোমার জন্মদিনের র সিল্কের নতুন জামাটা বুকের কাছে ছিঁড়ে গিয়ে একটা টুকরো লেগে রইল সেখানেই, আর বোতামটা পড়ে গেল নিচে। শুভ্র স্থির দৃষ্টিতেই তাকিয়ে থেকে বলল, আর ওই যে নিতাইয়ের বাড়িতে সব চোরাই মাল পাওয়া গেল, রূপোর থালা পাওয়া গেল, তার কি হবে? আমি সেটা নিয়ে ভাবিনি, কিন্তু বুঝতে পেরেছি ওটা নিজেকে রক্ষা করার জন্য তোমারই কৌশল। তুমি তো সত্যি ক্রিমিনাল নও, চুরি তো তোমার পেশা নয়। হঠাৎ একটা হয়ে গেছে, তারপর আর সামলাতে পারছো না। তুই আমাকে বাঁচাও অন্তু। সহসা দুহাতে মুখ ঢাকলো শুভ্র, সরু মোটা গলায় কেঁদে ফেলে বলল, তুই আমাকে বাঁচাও অন্তু, সত্যি আমি আর পারছি না। ওই নীলা আমাকে প্রতি মুহূর্তে মেরে ফেলছে, আমি ওটা চাই না, চাই না। প্যান্টের কোমরে হাত ঢুকিয়ে কোনো লুকানো জায়গা থেকে সে বার করে আনলো নীলার আংটি। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।